সপ্তাহের শেষ কর্মদিবস, নিশ্চয়ই কালকের জন্য অনেক ছক কষে রেখেছেন। তাহলে আর দেরি কেন? চটজলদি হিসেব কষে ফেলুন ছুটির দিনের। আর আমরাও আপনার দিনটাকে আরো সহজ করতে নানান তথ্য নিয়ে হাজির হই রোজ সকালে। প্রকৃতির এই হিম হিম ঘ্রাণে শুরু হোক আপনার সকাল, সারাদিনটি ভালো কাটুক এই প্রত্যাশা শুরু করছি আজকের দিন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার, 13 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 28 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, প্রকৃতি এখন অনেকটাই শীতের দখলে। রাজধানী ঢাকা ও শীত শীত ভাব আমরা একটু আয়োজনের শুরুতেই তাই আবহাওয়া বার্তাটি জেনে নেব। চলুন তবে জেনে এসে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড, সেই সাথে আজকের দিনের পূর্বাভাস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 28.4 এবং সর্বনিম্ন 16.2। রংপুরে 19.0 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বোচ্চ 29.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.0 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 28.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে 31.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি তো জানছিলাম, এবার একটু আমরা শীত পরিস্থিতির খবর জানব। উত্তরে বেড়েছে শীতের প্রকোপ। আপনারা জানেন, হিমকন্যা পঞ্চগড়ে ক্রমশ বাড়ছে শীতের দাপট। গতকালও তা 13 ডিগ্রির ঘরে ছিল এবং আজকের কি পরিস্থিতি আমরা তাই জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রাহান। চলে যাব সেখানে। হোসেন রাহান, পঞ্চগড়ের কি অবস্থা? শীত প্রবণ এলাকা, কেমন দেখছেন আসলে শীতের পরিস্থিতি? দর্শক, আমরা যেমনটি বলছিলাম, পঞ্চগড় এখন শীতের দখলে। যেহেতু শীত প্রবণ, তাই ওখানকার শীতেরও পরিস্থিতি একটু বেশি প্রকোপ পড়েছে বলা যায়। এবং তেঁতুলিয়া তো সর্বনিম্ন গতকালকেও রেকর্ড করা হয়েছিল। আজকের কি অবস্থা আমরা সেটা জানবো। গতকাল ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসেন রাহান, আমরা সেখানকার পরিস্থিতি জানবো। হোসেন রাহান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কেমন দেখছেন পঞ্চগড়ের পরিস্থিতি? সারিকা, আজ সকালে পঞ্চগড়ে তাপমাত্রা বিরাজ করছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগার আমাকে এই তথ্য জানিয়েছে। এবং সারা বাংলাদেশে এই সিজনের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা আজকে। আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরেই পঞ্চগড় জেলায় তাপমাত্রা 12-13 ডিগ্রি ঘরে উঠানামা করছে। তো আজকে যে তাপমাত্রা নেমে গেছে সেটি আরও 1 ডিগ্রি নিচে নেমে গেছে। অর্থাৎ আজকে তাপমাত্রা সকাল 6টায় যেটা রেকর্ড করা হয়েছে সেটি 12.2 ডিগ্রি সেলসিয়াস। এবং তারা আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে যে চলতি মাসে, অর্থাৎ এই মাসে তো শেষ, আগামী ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসে তাপমাত্রা 1 অঙ্কের ঘরে নেমে আসবে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে উঠানামা করবে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছে। যদিও আকাশে আজকে কুয়াশা নেই, কিন্তু ভোর রাত মানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর থেকে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় সেটি প্রবাহিত হওয়ার কারণে তাপমাত্রা নিচে নেমে গেছে। আর এই অবস্থার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। অর্থাৎ বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা গতকাল থেকে আমি হাসপাতালগুলোতে দেখেছি, তারা ভর্তি হচ্ছে নানা রোগে আক্রান্ত হয়ে। বিশেষ করে ডাক্তাররা বলছে যে শীতজনিত রোগেই তারা আক্রান্ত হওয়ার মূল কারণ। সেই ক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছে সারিকা, সেটি হচ্ছে শিশু এবং বয়স্ক মানুষদেরকে সুরক্ষিত রাখার তারা পরামর্শ দিয়েছে। এবং এই অবস্থা কিন্তু এখন চলতে থাকবে পুরো আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
তো পাশাপাশি পঞ্চগড় জেলায় আমি গতকাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছে যে এ পর্যন্ত পঞ্চগড় জেলার শীতার্থ মানুষের জন্য প্রায় 2000 কম্বল তিনি সরকারিভাবে অনুমোদিত হয়েছে, যেটি তার কাছে এসে, এবং এটি জনসংখ্যার ভিত্তিতে উপজেলাগুলোতে প্রেরণ করা হয়েছে। এবং পঞ্চগড়ের জেলা প্রশাসক জানিয়েছে যে পঞ্চগড় জেলার শীত নিবারণের জন্য মানুষের মন্ত্রণালয়ে তিনি 1 লক্ষ কম্বলের বরাদ্দের জন্য চিঠি বার্তা প্রেরণ করেছে। এবং তিনি আশা করেন যে অল্প সময়ের মধ্যে এই কম্বল এলে জনসংখ্যার ভিত্তিতে সাধারণ মানুষের মধ্যে এটি বন্টন করা হবে। তো সার্বিক পরিস্থিতি আমার কাছে ছিল এই সারিকা পঞ্চগড় জেলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে জানছিলাম। আমরা জানছিলাম আজ সকালে পঞ্চগড়ে 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দর্শক, পঞ্চগড়ের মানুষ কিছুটা শীত সহিষ্ণু হলেও কিন্তু শিশু এবং বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। আপনারা এই সময়টাতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দর্শক, আমরা তো শীত পরিস্থিতির খবর জানছিলাম, এবার একটু আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে আসব। ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। দর্শক, আমরা জানবো মানিকগঞ্জের খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ আলী, কেমন দেখছেন আসলে মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি? আপনি একটি হসপিটালে আছেন দেখে মনে হচ্ছে, কি পরিস্থিতি সেখানকার? সারিকা, সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও কিন্তু গত 3-4 মাস ধরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। তবে শীত শুরু হবার পর থেকে একটু কিন্তু ডেঙ্গুর সেই আক্রান্তের যে হার সেটা একটু কমেছে। আমি যদি একটু হাসপাতালের চিত্র বলি, যে আজকে আমি মানিকগঞ্জ সদর হাসপাতালে এখানে রয়েছে, এখানে আজকে মোট 17 জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে 10 জন নারী, 4 জন পুরুষ এবং 3 জন শিশু। আমরা যে বিষয়টি দেখেছি যে গত 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই হাসপাতালে 30 জন উপরে কিন্তু রোগী ভর্তি হতো, এবং গত 24 ঘন্টায় আজকে মানিকগঞ্জে মোট 14 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এটিও কিন্তু গত 1 সপ্তাহ আগ পর্যন্ত 30 জন উপরে, মানে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হতো। আর এই গত 24 ঘন্টায় যে 14 জন রোগী আক্রান্ত হয়েছে, তার মধ্যে এই সাটুরে রয়েছেন 1 জন রোগী, এবং 5 জন রয়েছে এই সদর হাসপাতালে, এবং 7 জন রোগী মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানে কিন্তু তারা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আবার অনেক রোগী কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত 24 ঘন্টায় মোট 17 জন রোগী কিন্তু তারা এই সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরছে। আরেকটি বিষয়, যে আমরা যে হাসপাতাল যেটি দেখছি, যে এখানে 50 বেডের যে ডেঙ্গু কর্নার করা হয়েছে, সেই সব বেডে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রোগীতে ভর্তি ছিল। তো আজকে যেটি দেখলাম, যে 17 জন যেহেতু বর্তমানে ভর্তি রয়েছে, তার মধ্যে অধিকাংশ বেডই কিন্তু ফাঁকা রয়েছে। তো চিকিৎসকরা তারা বলছেন যে আসলে তাদের চিকিৎসক এবং যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তাদের পর্যাপ্ত রয়েছে। সারিকা। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতজনিত রোগের পাশাপাশি কিন্তু এখনো ডেঙ্গুর প্রকোপ বেরিয়ে চলেছে এবং হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এই সময়টাতে আপনারা সাবধানে থাকুন, আশপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সুস্থ থাকুন। দর্শক, আয়োজনে এই পর্যায়ে আমরা পত্রিকায় চলে যাব। হাতে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেব। শুরু করছি তবে সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমার চোখে পড়ছে, বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। শীতের শুরুতে ঢাকায় বুধবারও WHOর মানমাত্রার চেয়ে দূষণ 43% বেশি ছিল। রাজনৈতিক উত্তেজনায় গুরুত্ব পাচ্ছে না বায়ু দূষণ। বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা, হাইকোর্টের 9 নির্দেশনার বাস্তবায়ন নেই। জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিলেন ফখরুল। শান্তির বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালাস পাওয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আগামী নির্বাচন যখনই হোক, তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। ভিডিও দেখে শনাক্ত 13 জন, গ্রেপ্তার 7। সমকালের শেষের দিকে আমরা এই শিরোনামটি দেখতে পাচ্ছি প্রথম পাতার। ধরাছোঁয়ার বাইরে হোতা বিকাশ ও বুঞ্জ, আইনজীবী আলিফ হত্যা, নিরাপত্তা পরিকল্পনায় ঘাটতি, উপকমিশনার বদলি, পুলিশের উপর হামলায় গ্রেপ্তার
27। উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ, ইসকন নিষিদ্ধের দাবি। দর্শক, সমকালের এই ছিল প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে, দেখব প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার 8, 3 মামলায় 77 জনের নাম, অজ্ঞাত আসামি 1300, গ্রেপ্তার 28, পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি। আইনজীবীদের কর্মবিরতি পালন, চট্টগ্রামের 74টি আদালতের কার্যক্রম বন্ধ। আজও কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 90 দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। ঋণের মান নির্ধারণের আন্তর্জাতিক চর্চার কারণে শুরুতে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বাড়তে পারে। ব্যাংকারদের ধারণা, ব্যাংক লাভবান হবে। উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে 4-5 বছর প্রয়োজন হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে 4 বা 5 বছর দায়িত্বে থাকা প্রয়োজন হবে। ইসকন নিষিদ্ধের দাবি, প্রথম আলোতেও একই শিরোনাম আমরা দেখছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো। আমরা চলে যাব কালের কণ্ঠে। জাতীয় ঐক্যের ডাক, সবাই শান্ত থাকুন। আমরা প্রথম আলোতে পড়ছিলাম, দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে ঐক্যমত্য রয়েছে। হাসিনার প্রতিহিংসায় যেভাবে নিষিদ্ধ শহীদ জিয়ার স্মৃতিনিবাস, কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে। আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই তো এই ক্যান্টনমেন্ট, আমি এই ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। বিস্তারিত এখানে দেয়া আছে। 2 মামলায় খালাস, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে খালেদা। 2 মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান। দর্শক, জানা যায় জনতার ঢল, শনাক্ত 7, গ্রেপ্তার 28। আমরা প্রত্যেকটি পত্রিকাতেই পড়ছিলাম। চট্টগ্রামে আইনজীবী হত্যা, কোতোয়ালি থানায় 3 মামলা। কালের কণ্ঠের শিরোনামগুলো তো দেখে নিচ্ছিলাম, এবার আমরা দেখে নেব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। আওয়ামী লীগের 6 নেতা কর্মী সহ গ্রেপ্তার 30, 3 মামলা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, সরকারের প্রতি তারেক রহমান। ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে বলেছেন হাসনাত। সনাতন সম্প্রদায়ের সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী শিরোনামে। আদানি ইস্যুতে ফের মুলতবি পার্লামেন্টের অধিবেশন। 1 সপ্তাহেই $55 বিলিয়ন হারিয়েছে আদানি গোষ্ঠী। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকে। আমরা সব শেষে যুগান্তরের শিরোনামগুলো দেখে নেব। বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষ। এখানে একটি ছবি দিয়েও দেখানো হয়েছে। অবুঝ তাসকিয়া খুঁজে ফিরছে বাবাকে। স্বামীকে হারিয়ে পাগল প্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো আমরা দেখে নিলাম, সেই সাথে এই ছিল আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। অগ্রহায়ণের এই মুহূর্তে চলছে আমন ধান কাটার ধুম। মাঠ জুড়ে ফসল নিয়ে ব্যস্ত কৃষক, ফসল কাটা আর আরো খবর আমরা জানবো। সরাসরি নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, আপনি একটি ধানের খেতে দাঁড়িয়ে আছেন, ফসল কাটার ধুম পড়েছে, কৃষকরাও ব্যস্ত সময় পার করছেন, সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ঠিকই বলেছেন, আসলে সর্বস্তরের মানুষই একটা চমৎকার সময় পার করছে আর কি। শীতের এক নাতিশীতোষ্ণ ভাব,
যদিও বা হচ্ছে গত 2-3 দিন আগে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, যদিও বা হচ্ছে গত 2 দিনে সে পারদ কিছুটা উঠেছে। গতকালকে ছিল 15.2, আজকে হচ্ছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে কিন্তু ধান কাটার যেই ধুম সেটি কিন্তু পড়ে গেছে বলা চলে। আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এই ধান ঘরে তোলার যে ব্যস্ততা শ্রমিকদের, কৃষকদের, তারা কিন্তু সেই কাজটি করছেন। এবং এই ধান ঘরে তুলবার সঙ্গে সঙ্গে আপনি জানেন এর সঙ্গে নবান্নের যে উৎসব, যদিও বা হচ্ছে নবান্ন মাসের শুরুতেই করা হয়, কিন্তু অনেকেই মাসব্যাপী কিংবা এই যখন যারা আসলে ধান ঘরে তোলেন তখন তারা কিন্তু সেই নবান্ন উৎসব করেন। আপনি এই মুহূর্তে নওগাঁর যে শহর এবং গ্রাম আছে সেগুলোর গেলেই আসলে এই পিঠাপুলির যে গন্ধ সেটি কিন্তু আপনার পাবেন আর কি, এমনটাই বলা চলে। বিভিন্ন জায়গায় সেই আয়োজনটাই আসলে এখন পর্যন্ত চলছে। আপনি জানেন যে এই মৌসুমটাকে ঘিরে নানান ধরনের ব্যবসাও থাকে, আসলে বিভিন্ন রকমের পিঠাপুলির ব্যবসা, ভাপা পিঠা বলেন বা অন্যান্য যে পিঠার ব্যবসাগুলো থাকে, খেজুরের রস, খেজুরের গুড়ের যে ব্যবসা থাকে, সেই যারা করে তারাও কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছে এই সময়টাতে। আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে অনেক সকালের দিকে এবং হচ্ছে সন্ধ্যা নাগাদ আসলে বিভিন্ন শহর এবং গ্রামের মোড়ে মোড়ে এই মৌসুমী যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু মূলত করছেন। বিশেষ করে আমরা যেটি দেখছি যে যারা নারীরা আছেন তারা আসলে মূলত এই ব্যবসাগুলোর সঙ্গে জড়িত। তারা কিন্তু তাদের যে নিপুণ হাতের তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলি সেগুলো নিয়ে কিন্তু বসে পড়ছেন, এবং যারা এই ভোজনরসী মানুষ, বিশেষ করে শীতকালীন এই খাবারগুলোর উপরে যাদের লোভ আছে বা যারা খান, তারা আসলে মূলত এগুলোতে কিন্তু ভিড় করছে। যদিও বা খানিকটা মানুষের যে জনজীবনে যে কিছুটা ব্যত্যয় তো ঘটেই, নতুন আবহাওয়ার সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নিতে গেলে আসলে খানিকটা ঘটে, সেই জায়গা থেকে কিছুটা রোগশোকের বিষয় আছে যেগুলো থেকে বাঁচবার জন্য চিকিৎসকরাও বলছেন যে আসলে খানিকটা সাবধানতা অবলম্বন করে চলবার জন্য। তবে সামনের দিনগুলোতে আসলে আবহাওয়া কেমনটা যায় সেটি এখন দেখবার বিষয়। যদিও বা আবহাওয়া অফিস বলছে যে এবার ঠান্ডার যে প্রকোপ সেটি খানিকটা অন্যান্য বছরগুলোর তুলনায় বেশি থাকবে। হারুন রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নওগাঁ থেকে ধান কাটার উৎসব নিয়ে আমরা জানছিলাম কৃষকরাও বেশ ব্যস্ত সময় পার করছে। দর্শক, আমন ধান কাটার কথা তো আমরা জানছিলাম, এবারে আরেকটি তথ্য দিই আপনাদের। ঘাস কাটা পেশা হিসেবে নিয়েছেন চর সালেপুরের বাসিন্দারা। পদ্মার আগ্রাসনের সহায় সম্বল হারানো এই মানুষগুলোর কাছে চরে প্রাকৃতিকভাবে জন্মানো এসব ঘাস যেন আশীর্বাদ। ঘাস কেটে বিক্রি করেন দোহারের তেঁতুলতলায়, যেখানে প্রতিদিন সকালে বসে ঘাসের হাট। গরুকে সতেজ ঘাস খাওয়াতে কিনে নেন খামারিরা। পদ্মার পাড়ের ঘাসের হাট ঘুরে এবার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিজভী হাবিব। আমরা জানবো সেখানকার, এবং তাদের সঙ্গে ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান। পদ্মার বুক চিরে ভেসে আসছে ঘাস বোঝাই নৌকা, ভিড়ছে তেঁতুলতলার ঘাটে। ঘাসের বোঝা মাথায় নিয়ে এগিয়ে চলছেন বিক্রেতারা। গন্তব্য পদ্মাপাড়ের ঘাসের হাট। নদীর ওপারেই চর শালিপুর, যেখানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে কলমি, দুর্বা, হেলেঞ্চা, কাশফুল, মালঞ্চ আর কেল্লা সহ নানান জাতের এসব ঘাস। চরের বাসিন্দারা ঘাসগুলো কেটে এনে বিক্রি করেন ঢাকার দোহারের বাহাররা ঘাটের তেঁতুলতলার এই হাটে। ঘাসের এক একটি আটির দাম আকার ভেদে 150 থেকে 300 টাকা রাখেন বিক্রেতারা। বলছেন কোনো পুঁজি ছাড়াই দৈনিক আয় হয় 1000-1200 টাকা। 4টা করে গরু পালি, শালিপুর চরে ঘাস কাটা নি, 1 আড়ি বেশি, 2 আড়ি বাড়তে নেই। ডেলি 3 বোঝা 4 বোঝা করে ঘাস আনি, 300, 400, 500 এরকম বেচা কিনি হয়। তারপরে এতে আমার সংসার চলে। 30 থেকে 25,000 টাকা আমাদের ইনকাম হয় প্রতি মাসে। আমরা ঘাস বিক্রি করি। দাম দর করে ঘাস কেনেন আশেপাশের এলাকার কৃষক আর খামারিরা। বলছেন গরুর জন্য ঘাস কিনতে তারা হাটে আসেন প্রায় প্রতিদিনই। 10-15 ঘাস কিনি প্রতিদিন, 2500 টাকা ঘাস লাগে আমার। 2 আড়ি ঘাস কিনছি 450 টাকা দিয়ে। প্রতিদিন তেঁতুলতলা হাটে আসি, আইলে বাদে ঘাস পাওয়া যায়। গরু সাইডটা খাওয়াইলে গরু সাইডটা ভালো দুধ দেয়। তবে এসব ঘাসে শামুক থাকতে পারে, যা কৃমির উৎস বলে সতর্ক করলেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। তাছাড়া কাঁচা ঘাসের নাইট্রোজেন গরুর মৃত্যুর কারণ, তাই পরামর্শ দিলেন খাওয়ানোর আগে ঘাস শুকিয়ে নেয়ার। যেহেতু নদীর পাড়ের ঘাস, এখানে শামুকের একটা বিষয় থাকে। শামুক হচ্ছে কৃমির ডিম বহন করে। তো সরাসরি যদি আমরা ঘাসটাকে খাওয়াই তাহলে ওই ডিমটা গরুর ঘাসের মাধ্যমে শরীরে চলে যেতে পারে। এই সবুজ ঘাসে নাইট্রেট পয়জনিং নামে একটা পয়জনিং হয়, যেটা গরুকে খাওয়ানোর পরে গরুর
শরীরে অক্সিজেনের পরিমাণ খুব দ্রুত কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার পরে এটা 5 থেকে 6 ঘন্টার পরে এটা মারা যেতে পারে। তো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলি খামারিদের এইটাই, যে ঘাসটা এনে সাথে সাথে না খাওয়ায় মিনিমাম 6 ঘন্টা এটা রোদ্রে শুকাতে হবে। পদ্মাপাড়ের ঘাসের হাট বসে সকাল 8টায়, চলে 11টা পর্যন্ত। 3 ঘন্টায় কমপক্ষে 1 লাখ টাকার বেচাকেনা হয় প্রতিদিন। রিজভী হাবিব, চ্যানেল 24, দোহার, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেজ। দর্শক, চলে এসেছি আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, কিন্তু জন্মদিনের শুভেচ্ছা না জেনে যাচ্ছি না। দর্শক, আজ 28 নভেম্বর। আজকের এই দিনটিতে আপনাদের কিংবা আপনাদের আপনজনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি ভালো কাটুক, সুন্দর কাটুক এই কামনা করছি। দর্শক, আপনাদের পাশাপাশি 28 নভেম্বর এই দিনটি কোন কোন বিখ্যাত ব্যক্তিদের জন্য জন্মদিন, কোন কোন বিখ্যাত ব্যক্তি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেটিও জানবো। সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়ে আমরা জেনে নেব। 1757 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি উইলিয়াম ব্লেক। তাকে রোমান্টিক যুগের অগ্রদূত বলা হয়। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়। তার দূরদৃষ্টিসম্পন্ন কবিতাগুলো যতটা মেধার স্বাক্ষর বহন করে, সে তুলনায় ইংরেজি সাহিত্যে তার কবিতা সবচেয়ে কম পঠিত হয়েছে। 1943 সালের এই দিনে জন্মগ্রহণ করেন খ্যাতনামা কার্টুনিস্ট রফিকুন নবী। টোকাই নামের কার্টুন চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি। 1978 খ্রিস্টাব্দ থেকে টোকাই কার্টুন স্ট্রিপ হিসেবে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। শিল্পকলায় তার অনন্য অবদানের জন্য তিনি 1993 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদকে ভূষিত হন। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও প্রযোজক এডওয়ার্ড অ্যালেন হ্যারিস। তিনি অ্যাপোলো 13, দ্য ট্রুম্যান শো, পোলক ও দি আওয়ার্ডস চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমাদৃত হন। টেলিভিশনে হ্যারিস মিনি ধারাবাহিক এম্পায়ার ফলসে সিনেটর জন ম্যাককেইন চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।